আওয়ামী লীগের লোকজন, শামীম ওসমানের মতো যারা লোকজন, তারা এটাকে ঠাট্টা করে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ বলে পিটকারি করতেন। জনাব তারেক রহমান সাহেব পার্মানেন্টলি একটা মাইনাসের খাতায় ফেলে দিয়েছেন 2018 সন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপিকে আপনারা কিভাবে চিন্তা করছেন, বা বিএনপির অভ্যন্তরীণ অবস্থা কি? এই দলটির নেতৃত্বের মধ্যে কি কোনো হানাহানি, কোনো বিভেদ, কোনো বিসংবাদ এটি রয়েছে কিনা? 2 নম্বর হলো যে এই দলের মধ্যে যখন বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় ছিলেন, অর্থাৎ 2016-17 সালে, তখন দলের মধ্যে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিলেন তারা সংগত কারণেই জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বকে মেনে নিতে পারেননি। তারা বেগম জিয়াকে কেন্দ্র করে একটা বলয় গড়ে তুলেছিলেন। অন্যদিকে দলে যারা তরুণ, সেই তরুণরা জনাব তারেক রহমান সাহেবকে নেতা মেনে তার অধীনে রাজনীতি করার জন্য একটা বলয় তৈরি করে ফেলেছিলেন। আওয়ামী লীগের লোকজন, শামীম ওসমানের মতো যারা লোকজন, তারা এটাকে ঠাট্টা করে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ বলে পিটকারি করতেন। বেগম জিয়া যখন জেলে গেলেন, তখন পুরো রাজনৈতিক যে নেতৃত্বটি, সেই নেতৃত্বটি পরিবেশের কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, জনাব তারেক রহমানের কর্তৃত্বে চলে এলো। এবং জনাব মওদুদ আহমেদ সাহেবের মতো মানুষ, এম কে আনোয়ার সাহেবের মতো মানুষ, তারা সেই জেলখানাতে গেলেন, অসুস্থ হলেন, মারা গেলেন। এরপর অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমি যারা জীবিত আছেন তাদের কারোর নাম বলবো না, তারা বিভিন্নভাবে দলের ভেতরে বাইরে কোণঠাসা হয়ে পড়লেন। এবং এখানে দলের যারা তারেক রহমান সাহেব পন্থী তরুণ তুর্কি, তারা এখানে তাদের চেয়ে একটা আপার গ্রেডের যারা লোকজন রয়েছেন, তাদেরকে এমপাওয়ার্ড করে পুরো দলটাকে যেভাবে চালালেন, সেক্ষেত্রে সেই যে 2018 থেকে একেবারে আজ অবধি বলবো না, ঠিক আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই দলের মধ্যে কোনো বিভেদ, বিসংবাদ, গ্রুপিং ছিল না। জনাব তারেক রহমান সাহেব সকাল বলে সকাল, বিকাল বলে বিকাল। তিনি যদি কারোর প্রতি আশীর্বাদ বর্ষণ করতেন, তার জীবন ধন্য হয়ে যেত। তিনি যদি কারোর প্রতি বিরূপ হতেন, মুখ ফিরিয়ে নিতেন, তার জীবন হারাম হয়ে যেত। তো সেক্ষেত্রে অনেক লোক তার আনুকূল্য পাওয়ার জন্য, তারপরে তার যাকে বলা হয় সাক্ষাৎ লাভের জন্য, অ্যাক্রেডিটেশন লাভের জন্য, মানে বিএনপির অনেক বড় বড় নেতা লন্ডনে গিয়েছেন, দিনের পর দিন অপেক্ষা করেছেন, তারপর দেখা করতে পারেননি। তারা ফিরে এসেছেন, আবার 1 বছর পরে আবার চেষ্টা করেছেন, 6 মাস পরে আবার চেষ্টা করেছেন। হয়তো 6 মাস পরে দেখা গেল যে তিনি হয়তো তাদের কারোর সঙ্গে একটু কথা বলেছেন, অমনি তার জীবনে একটা জান্নাতি পরিবেশ চলে এসেছে। এই হলো এক। অন্যদিকে কিছু নেতৃবৃন্দ যারা রয়েছেন, নাম বলবো না, তাদেরকে জনাব তারেক রহমান সাহেব পার্মানেন্টলি একটা মাইনাসের খাতায় ফেলে দিয়েছেন 2018 সন থেকে। এবং এই মানুষগুলো প্রাণান্তর চেষ্টা করছেন বিভিন্নভাবে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু তারেক রহমান সাহেব তাদের দিকে ফিরে তাকাচ্ছেন না। পলিটিক্যালি একটা গ্রুপ। আর অন্যদিকে মেধা ভিত্তিক যে গ্রুপটি রয়েছে, ইন্টেলেকচুয়াল একটা গ্রুপ আছে, সেই গ্রুপটি এই আগস্ট মাসের 5 তারিখে তারেক রহমান সাহেব থেকে এবং বিএনপি থেকে বলতে গেলে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিচ্ছেন, সিনিয়র লোক, এবং দীর্ঘদিন জিয়াউর রহমান সাহেবের সাথে যারা রাজনীতি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সমর্থন দিচ্ছেন টেলিভিশনে গিয়ে, একদম প্রকাশ্যে। আরেকটি গ্রুপ জামাত, হেফাজত, এনসিপি তাদেরকে সমর্থন দিচ্ছেন। এবং এখানে মানে আওয়ামী লীগের মেধাভিত্তিক রাজনীতিতে একটা সর্বোচ্চ স্তরে যারা ছিলেন, তাদের সাথে কম্পিট করার মতো যে সমস্ত লোকজন বিএনপিতে ছিলেন, বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক থেকে শুরু করে যারা আছেন পেশাজীবী, তারা এখন তাদের যে শীর্ষ যে গ্রুপটি বেগম জিয়া কেন্দ্রিক ছিলেন, তারা সবাই এখন উল্টো সুরে কথা বলছেন। এর একটা, আপনি এটাকে বিভেদ বলেন, বিসংবাদ বলেন, যা কিছু বলেন, এটা দৃশ্য। যদি বিএনপি করেন, এই সমস্যাটা কগনিজেন্সে নিতে হবে। যদি তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে এই জায়গাগুলোতে মানে
তার নজরে আনতে হবে, তাকে বলতে হবে যে এই সর্বনাশ কিন্তু ঘটে গেছে। ওই মানুষ তো আগে এইভাবে কথা বলতেন না। ওই ভদ্রলোক যারা সারা জীবন বিএনপিকে সেবা করেছেন, তিনি এখন চুপচাপ থাকছেন কেন? তিনি এখন যে কথাগুলো বলছেন তা জামাতের পক্ষে যাচ্ছে কেন? এরা তো সবাই মেরিন, মানে 100% সিল দেওয়া। কোনোদিন তারা জীবনে আওয়ামী লীগ করেনি, কোনোদিন জামাত করেনি, এরা একেবারে বিএনপির বাই প্রোডাক্ট। অনেকে মন্ত্রী পর্যন্ত হয়েছেন এই সমস্ত লোকজন। একটা গ্রুপ হলো রাজনীতির মধ্যে যারা সিনিয়র গ্রুপ রয়েছেন, তারা কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেছেন। অনেকে ভিতরে বসে পিন কাটছেন, পাঞ্চ কাটছেন। আর তার সঙ্গে সঙ্গে যারা এই বুদ্ধিভিত্তিক লেভেলে, তারা একের পুরোটা উল্টো হয়ে গেছেন এই আগস্ট মাসের 5 তারিখ থেকে। এর বাইরে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটি হলো জনাব সালাউদ্দিন সাহেবের আগমন, ইন্ডিয়া থেকে আগমন, নেতৃত্ব গ্রহণ এবং তার যে মুভমেন্ট। হি ইজ স্মার্ট, দেখতে সুন্দর, লেখাপড়া জানা, এবং তিনি নাকি জনাব তারেক রহমান সাহেবের শিক্ষক ছিলেন, গৃহ শিক্ষক ছিলেন, ইত্যাদি আরো অনেক কথা শোনা যায়। কিন্তু বাস্তবতা হলো যে তিনি আসার সঙ্গে সঙ্গে তার যে দুর্বার গতি, তিনি মুহূর্তের মধ্যে বিএনপির ডিফ্যাক্টো লিডারে পরিণত হয়ে গেলেন। এখন জনাব সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে যে ধাক্কাটা শুরু হলো বিএনপিতে, প্রথম ধাপে সবাই খুব আশ্চর্য হয়ে গেল যে কি হচ্ছে। উনি কি সাধারণ সম্পাদক হবেন? তাহলে মির্জা ফখরুল সাহেবের অবস্থা কি হবে? মির্জা ফখরুল সাহেব ভদ্রলোক মানুষ, তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শুধু আকার ইঙ্গিতে বললেন যে এটাই তার জীবনের শেষ নির্বাচন। নির্বাচন এলাকায় গিয়ে বললেন এরপর তিনি আর নির্বাচন করবেন না, শরীরও ভালো না। এর মধ্যে তিনি একবার অসুস্থ হয়ে গেলেন, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে আসলেন এবং খুবই পরিশীলিত ভাষায় তিনি কথাবার্তা বলেন এবং নিজের যে মাত্রা, সেই মাত্রার মধ্যে তিনি থাকার চেষ্টা করেন। এর বাইরে তিনি কোনো কিছু বলেন না। বলতে গেলে অনেকটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করছেন, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কিন্তু বিএনপির যে সকল ঝানু নেতা, যাদের রুট আছে এবং যারা বিএনপির বিভিন্ন সময় বিএনপির মধ্যে ইন্টারনাল গ্রুপিং এ যারা রীতিমতো ফাইট করে মানে সার্ভাইভ করে গেছে, সেই গ্রুপটি দেখা গেল যে একেবারে তলে তলে এমন কিছু করছেন যে কারণে বিএনপি নেতাকর্মীর সঙ্গে সালাউদ্দিন সাহেবের একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নাম বললাম না, অন্ততপক্ষে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, সেখানে 3-4 জন লোক থেকে শুরু করে আর অনেকে, আপনি তাদের এই কয়েক মাসে কোনো মুভমেন্ট দেখবেন না, কোনো কথাবার্তা নাই। যেদিন সালাউদ্দিন সাহেব আসছেন সেদিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেছে। এবং যারা সাধারণ নেতা করবে, এখানে দেখেন একটা বলয় তৈরি হলো বুদ্ধিজীবীদের মাধ্যমে, একটা বলয় তৈরি হলো ধর্মের তরুণ তুর্কি ভার্সেস পুরনোদের মধ্যে, আর একটা হলো জনাব সালাউদ্দিন ভার্সেস অন্যান্য যারা আছেন, যারা এত মির্জা ফখরুল সাহেবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিলেন। এবং তারা অনেকে হয়তো ভাবছিলেন যে মির্জা ফখরুল সাহেব থাকুক বা নাও যদি থাকুক, তাদের মধ্যে গ্রুপিংটা ছিল না। কিন্তু সালাউদ্দিন সাহেবকে একেবারে ট্যাগ দিয়ে টার্গেট করে এখন যে সকল বিএনপির অভ্যন্তরে যারা নেতাকর্মী রয়েছেন, তারা যে সকল কথাবার্তা বলছেন, কর্মকাণ্ড করছেন, এগুলোর মধ্যে স্পষ্টতই একটা বিভক্তির সুর বেজে উঠছে। এবং এটা আপনি সালাউদ্দিন সাহেবের পোশাক আশাক কথাবার্তার মধ্যে দেখবেন। তার মধ্যে আগের সেই যাকে বলে জৌলুস নেই, তিনি অনেকটা ক্লান্ত, বিধ্বস্ত। যে সকল কথাবার্তা শুনছেন বা যা কিছু ঘটছে, তিনি না পারছেন বলতে, না পারছেন সহ্য করতে, এবং তিনি বলতে গেলে অনেকটা নিজেকে অনিরাপদ মনে করছেন। আমি দেখলাম যে যমুনাতে তিনি সর্বশেষ যখন দেখা করতে এলেন, তিনি তার নিজস্ব প্রাইভেট সিকিউরিটি বাহিনী নিয়ে এলেন। তিনি একটা দামি গাড়িতে এলেন, একটা যাকে বলে ল্যান্ড ক্রুজার V8। তারপর তারকে আবার প্রোটোকল দেওয়ার জন্য সেই অনেকগুলো লাইট, টর্চ লাইট জ্বালিয়ে 20-25 জন বা 10-12 জনের এরকম একটা ওয়াগনে করে তাকে সিকিউরিটি দিয়ে যেভাবে আনা হয়। তো এটা প্রথম কিন্তু তিনি এই কাজটি করেননি। তিনি একাই নিজের গাড়িতে করে মুভমেন্ট করতেন। অনেকটা মির্জা ফখরুল সাহেব যেটা করেন, তিনি মানে একেবারে বিএনপির কঠিন বিপদের সময় কখনো প্রোটোকল নিয়ে ঘুরেননি। তো প্রোটোকল নিয়ে সাধারণত ঘুরতেন হলো আব্দুল আল মিন্টু সাহেব। তো এখন আব্দুল আল মিন্টু সাহেব সেই প্রোটোকল নেন না এই আগস্ট মাসের 5 তারিখের পরে। কিন্তু আওয়ামী লীগের জামানাতে তিনি কিন্তু সামনে পিছনে 4-5টা গাড়ি নিয়ে তিনি কিন্তু সবসময় মুভমেন্ট করতেন, ঢাকার বাইরে গেল। তো যাই হোক, যে কাজটি সালাউদ্দিন সাহেবকে আমি দেখলাম যে অতি সম্প্রতি তিনি শুরু করেছেন, এটা এক ধরনের ইনসিকিউরিটি বোধ থেকে হতে পারে, অথবা নিজেকে অধিক গুরুত্বপূর্ণ বা ভিআইপি দেখানোর জন্য হতে পারে। হোয়াট এভার মেবি ইট হ্যাপেন্ড, এই ঘটনাটা ঘটে গেছে। তো এর মধ্যে যে কাজটি করা হচ্ছে সেটি হলো যে জনাব সালাউদ্দিন সাহেবকে রয়ের এজেন্ট, তারপরে শেষে ইন্ডিয়ার দালাল, আওয়ামী লীগের দালাল, এস আলমের পেইড ম্যান, এস আলম থেকে টাকা নিচ্ছেন। তারপরে তিনি পুরো কক্সবাজার চট্টগ্রাম বেল্টের যত রকম চাঁদাবাজি আছেন, সব চাঁদাবাজি তিনি নিয়ন্ত্রণ করছেন। এবং ওখানে যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে,
কক্সবাজার কেন্দ্রিক যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে, সেটা ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল থেকে শুরু করে, মানে ওনার মতো একজন ভদ্রলোক শিক্ষিত মানুষকে হেয় করার জন্য, ছোট করার জন্য যে ধরনের কথা বললে ওনার মনে আঘাত লাগবে, যে ফেন্সিডিল ব্যবসার সাথে সালুদ্দিন সাহেব জড়িত, ইয়াবা বদি যে কাজটা করতে, সেই ইয়াবা ব্যবসা এখন তিনি দেখছেন চিংড়ি ঘের থেকে প্রতিদিন